আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে অধ্যায় ৮ আলোর প্রতিফলন থেকে শুরু করব। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে সাধারণত বিম্ব অঙ্কনের যে সৃজনশীলগুলো হয় অথবা যে গাণিতিক সমস্যাগুলো হয় একটা সূত্রের উপরেই, খুব সহজ, একবার করলেই তোমরা মনে রাখতে পারবে। তো আমরা শুরু করি। প্রথমে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি? প্রতিফলন শব্দের সাধারণ অর্থ হচ্ছে ফিরে আসা। তো আলোর প্রতিফলন কি? আলো উৎস থেকে সৃষ্টি হওয়ার পর কোনো প্রতিফলকে বাধা পেয়ে আবার ফিরে আসবে, এই ফিরে আসার ঘটনাটাই হলো আলোর প্রতিফলন। মনে করো একটা প্রতিফলক নিলাম, দেখো এখানে একটা প্রতিফলক আছে, এটা একটা প্রতিফলক, যেখানে আলো প্রতিফলিত হবে সেটা হলো প্রতিফলক। এখানে দেখো আলো এসে পড়লো, তারপরে আলোটা ফিরে যাবে। এই যে আলোক রশ্মি এসে প্রতিফলকের উপর আপতিত হলো এবং ফিরে গেল, এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কি? আলো উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো প্রতিফলকের উপর আপতিত হয়ে আবার যদি ফিরে যায় তাহলে সেই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। তো আলোর প্রতিফলন দুইটি সূত্র মেনে চলে। সেই সূত্র দুইটি আমি তোমাদেরকে ওই চিত্রে দেখাবো। আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলন দুইটি সূত্র মেনে চলে। সূত্র এক হলো, তোমরা খেয়াল করে দেখো, এই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। আমি লিখে দিচ্ছি, এটা হলো আপতিত রশ্মি, নাম দিলাম এ ও। এটা হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা এসে প্রতিফলকের উপর পড়বে। আর যে রশ্মিটা ফিরে যাচ্ছে তার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও বি। আর যেই বিন্দুতে এসে আলো পড়তেছে সেই বিন্দুর নাম হলো আপতন বিন্দু। আর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। এখানে এন ফর নোড, এন ও ডি, নোড মানে হলো অভিলম্ব। এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে তার নাম হলো আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে আমরা এই রশ্মিগুলো চিনি, যেহেতু তোমরা ক্লাস 10-এ আছো, তোমরা মোটামুটি এগুলো চেনো। যে রশ্মিটা এসে প্রতিফলকের উপর এসে পড়বে সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলবো অভিলম্ব। আপতন বিন্দুতে যে আলোক রশ্মি ফিরে যাবে সেটা হবে প্রতিফলিত রশ্মি। আর আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে আপতন কোণ। আবার প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ অথবা প্রতিফলন কোণ আমরা কার সাথে হিসেব করব? অবশ্যই অভিলম্বের সাথে হিসাব করব। এখন আমরা চলে যাই আলোর প্রতিফলন যে দুইটি সূত্র মেনে চলে সেই সূত্র দুইটির প্রথম সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। একদম সহজ সূত্র। আমি আবার বলি, আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্র হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অর্থাৎ এখানে অ্যাঙ্গেল এ ও এন যা হবে অ্যাঙ্গেল এন ও বি তাই হবে। এই দুইটি হলো আলোর প্রতিফলনের সূত্র। এখন দেখো আলোর প্রতিফলন ফুলনের যে দ্বিতীয় সূত্র, এই সূত্র যদি তোমরা
দ্বিতীয় সূত্রটা বুঝে থাকো তাহলে একটা এমসিকিউ খেয়াল করো তো কেমন হতে পারে। তোমাকে এখানে বলা হলো প্রতিফলন কোণ কত, প্রতিফলন কোণ কত। তো আমি এখানে অপশন দিচ্ছি, খেয়াল করো। খেয়াল করে দেখো এখানে আপতন কোণ 30 ডিগ্রি নয়, আপতন কোণ হলো এটা, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা আপতন কোণ। তো এর সাথে অভিলম্বের সাথে এই যে ভূমি বা প্রতিফলকের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো 90 থেকে তুমি এই 30 বাদ দাও, তাহলে এখানে পড়ে থাকে 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ হলো 60। আর আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, তাহলে আপতন কোণ যেহেতু 60, প্রতিফলন কোণও হবে 60 ডিগ্রি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আলোর প্রতিফলন দুই প্রকার হয়। আলোর প্রতিফলন হবে দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা হলো ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। আলোর প্রতিফলন দুই প্রকার। নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, ওটাকে সুষম প্রতিফলনও বলা হয়। আরেকটা হলো অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। কখন নিয়মিত প্রতিফলন হবে? দেখো আমি একটা তল নিলাম, একদম মসৃণ এবং সমতল, স্মুথ সারফেস। এখানে কিছু আলোক রশ্মি বা আলোক রশ্মি গুচ্ছ বলতে পারো তোমরা, এরা এসে সমান্তরালে আপতিত হলো, প্রতিফলকের উপর সমান্তরালে এসে পড়লো। আবার তারা ব্যাক করবে ঠিক রুলস মেনেই, অর্থাৎ সমান্তরালেই তারা প্রতিফলিত হচ্ছে। এটার নাম হলো নিয়মিত প্রতিফলন। এটা হলো নিয়মিত প্রতিফলন। আর একটা দেখো, যদি তোমার প্রতিফলক তলটা আসলে উঁচু নিচু হয়, স্মুথ না হয়, তাহলে আলোক রশ্মি সমান্তরালে এসে পড়বে, ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় সমান্তরাল থাকবে না, এক একটা এক এক দিকে যাবে। দেখো এটা এদিক দিয়ে চলে গেল, এটা এদিক দিয়ে চলে গেল, এটা এদিক দিয়ে চলে গেল। খেয়াল করে দেখো এখানে আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়েছে এবং সমান্তরালে প্রতিফলিত হচ্ছে। কিন্তু দ্বিতীয় চিত্রে দেখতেছ আলোক রশ্মি আসছে সমান্তরালে কিন্তু প্রতিফলিত হয়েছে অসমান্তরালে। এটা হলো ব্যাপ্ত প্রতিফলন। তাহলে আমরা নিয়মিত প্রতিফলন কাকে বলবো? আলোক রশ্মি কোনো প্রতিফলকের উপর সমান্তরালে আপতিত হয়ে যদি সমান্তরালে প্রতিফলিত হয় তাহলে তাকে নিয়মিত প্রতিফলন বলে। আর আলোক রশ্মি কোনো প্রতিফলককে সমান্তরালে আপতিত হয়ে যদি অসমান্তরালে প্রতিফলিত হয় তাহলে তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে। এরপরে
এই চিত্র দুইটা থেকে আমরা অনেক বৈসাদৃশ্য খুঁজে পেতে পারি। সেই বৈসাদৃশ্যগুলো কি কি? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি সমান্তরাল থাকে, অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অসমান্তরাল হয়। সমতল এবং মসৃণ পৃষ্ঠে নিয়মিত প্রতিফলন ঘটে, আর এটা হলো অসমতল এবং অমসৃণ পৃষ্ঠে অনিয়মিত প্রতিফলন ঘটে। তারপরে আবার বলতে পারি যে এরা আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে। কেন চলে একটু খেয়াল করে দেখো। এটা হলো আপতিত রশ্মি এবং এইটা হলো তার প্রতিফলিত রশ্মি। আমরা যদি আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝখানে একটা অভিলম্ব চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো, এটা হলো আপতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়েছে, অর্থাৎ এরা আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে। এরা আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে। আবার ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে না। খেয়াল করে দেখো, লম্ব নিলাম, দেখো এই কোণটা বড় আর এই কোণটা ছোট। আবার এখানে দেখো এই কোণটা ছোট, এই কোণটা বড়। আবার এখানে দেখো এই কোণটা ছোট, এই কোণটা বড়। তাহলে আমরা বলতে পারি নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলনের সূত্রগুলো মেনে চলে, আর ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে না। তারপরে দেখো, আমরা যদি এটার পার্থক্য লিখতে বলি তাহলে কমপক্ষে দুইটি পার্থক্য লিখতে পারবো, যেগুলো আমি বললাম। এখন আমি চলে যাচ্ছি দর্পণে। দর্পণ কি? দর্পণ হলো একটা মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। আর নিয়মিত প্রতিফলন বলতে তোমরা বুঝে গেছো যে নিয়মিত প্রতিফলন আসলে কাকে বলে। নিয়মিত প্রতিফলন কাকে বলে তোমরা বুঝে গেছো। যেখানে আলো আসবে সমান্তরালে, যাবে সমান্তরালে, তাকে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন। তাহলে দর্পণ বা মিরর, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলে, মানে আয়না বলে। আয়না হলো একটা মসৃণ তল এবং আয়নাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আলো আসে সমান্তরালে, যায়ও সমান্তরালে। তো দর্পণ দুই রকম। দর্পণ আবার দুই প্রকার। প্রথমে খেয়াল করে দেখো, সমতল দর্পণ আর একটা হলো গোলীয় দর্পণ। তাহলে দর্পণ কয় প্রকার? দুই প্রকার। দর্পণ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণটা হবে, প্রতিফলক পৃষ্ঠটা হবে সমতল। প্রতিফলক পৃষ্ঠটা কেমন হবে? সমতল হবে। অর্থাৎ দেখো, এই যে আমি পেছনে কিন্তু এগুলো প্রলেপ দিলাম, আর আয়না হচ্ছে এইটা, এটা হচ্ছে আয়না। আমার ডান পাশে হলো আয়না আর পেছনে হলো প্রলেপ দেওয়া আছে। এই প্রলেপটা সাধারণত পারদের বা সিলভারের হয়। তোমরা জানো হাইড্রোগ্রাম বা মার্কারি বা পারদ, আর একটা হলো সিলভার। এগুলোর প্রলেপ সাধারণত দেওয়া হয়, পারদ বা সিলভারের প্রলেপ সাধারণত দেওয়া হয়। আর দর্পণের পেছনে পারদ বা সিলভারের প্রলেপ দেওয়াটাকে বলা হয় সিলভারিং করা বা পাড়া লাগানো। এটা সমতল দর্পণ। কেন? দেখো, প্রতিফলক বা আয়নাটা একদম সমতল। গোলীয় দর্পণ, অর্থাৎ কোনো একটা কাচের গোলক থেকে এই দর্পণটার উৎপত্তি। একটা গোলক বিশেষ থেকে আমরা এই দর্পণটা তৈরি করব,
এর নাম হচ্ছে গলীয় দর্পণ। তো গলীয় দর্পণ আবার দুই রকম হয়, একটা হলো অবতল আর একটা হলো উত্তল। অবতল দর্পণ কখন হবে? মনে করো আমি তোমাদেরকে এখানে দেখালাম একটা কমন উদাহরণ, একটা কাচের গোলক নিয়েছি আমি। খেয়াল করো, কাচের গোলক থেকে আমি এতটুকু অংশ কেটে নিলাম, এই যে এতটুকু অংশ কেটে নিলাম। ওকে, নেয়ার পরে দেখো এর নাম হলো অবতল দর্পণ, অবতল আয়না, নিচু আয়না। উত্তর কিন্তু এর মধ্যে আছে। আমি এর উঁচু পৃষ্ঠে প্রলেপ দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো, তোমরা দেখো এখানে উত্তল পৃষ্ঠে প্রলেপ দেয়া আছে আর অবতল বা নিচু পৃষ্ঠে প্রলেপ দেওয়া নাই। তার মানে অবতল বা নিচু পৃষ্ঠ হলো আয়না, এই জন্য এর নাম অবতল আয়না বা অবতল দর্পণ। তারপরে যদি এরকম করে নাও যে আমরা এই পাটটুকু নিলাম, নিয়ে এখানে অবতল বা নিচু পৃষ্ঠে আমরা প্রলেপ দেব। খেয়াল করো, আমরা এখানে অবতল বা নিচু পৃষ্ঠে প্রলেপটা দেব, তাহলে কেমন হবে? উঁচু পৃষ্ঠে আয়না, এই জন্য এর নাম উত্তল দর্পণ। তাহলে দর্পণ কি? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ আবার দুই প্রকার, একটা হলো সমতল আর একটা হলো গলীয়। সমতল দর্পণ কি? সমতল দর্পণ হলো যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ হবে এবং সমতল হবে, সেটা সমতল দর্পণ। এর পেছনে পারদ অথবা সিলভারের প্রলেপ দেওয়া হয়। অপরদিকে গলীয় দর্পণ, কোনো দর্পণ যদি গোলকের অংশবিশেষ হয় তাহলে তাকে গলীয় দর্পণ বলে। গলীয় দর্পণ দুই প্রকার, একটা হলো অবতল আর একটা হলো উত্তল। অবতল দর্পণ কোনটা? যে গলীয় দর্পণের অবতল পৃষ্ঠ আয়না হিসেবে কাজ করে আর উত্তল পৃষ্ঠে প্রলেপ থাকে, সেটা অবতল দর্পণ। আবার উত্তল দর্পণ কোনটা? যে গলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ আয়না হিসেবে কাজ করে এবং অবতল পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে, তাকে উত্তল দর্পণ বলে। আচ্ছা, এখানে আমরা দর্পণ পড়লাম, তো সমতল দর্পণ সম্পর্কে একটু কথা বলে রাখি। আর গলীয় দর্পণ থেকে তো আমাদের ক্রিয়েটিভ হবে, ওখানে ডিটেলস পড়তে হবে। একটা ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য। একটা ভালো সমতল দর্পণে কি কি বৈশিষ্ট্য থাকবে? নাম্বার 1, দর্পণটি খুব পাতলা হতে হবে। দর্পণটি খুব পাতলা হতে হবে। তারপরে দর্পণের পেছনে প্রলেপ খুব ভালো হতে হবে। দর্পণের পেছনে প্রলেপ খুব ভালো এবং সুষমভাবে হতে হবে। দর্পণ বায়ু বুদবুদ শূন্য হতে হবে। খেয়াল করো, দর্পণটি খুব পাতলা হবে। দর্পণটি কেন পাতলা হবে? একটা দর্পণ যদি মোটা হয় তাহলে সেই দর্পণটি বেশি আলো শোষণ করে নেবে, ফলে প্রতিফলনটা ভালোভাবে হবে না এবং বিম্ব ভালোভাবে তৈরি হবে না। এর জন্য দর্পণ যত পাতলা হবে তার আলো অ্যাবজর্ব বা শোষণ করার ক্ষমতা তত কম হবে। দর্পণটি খুব পাতলা হতে হবে। দর্পণের পেছনে প্রলেপ খুব ভালো হতে হবে, অর্থাৎ সুষমভাবে হতে হবে। কোনো জায়গায় বেশি প্রলেপ দেয়া, কোনো জায়গায় আবার হালকা, এরকম না। দর্পণ বায়ু বুদবুদ শূন্য হতে হবে। তোমরা অনেক সময় দেখবে আয়নার মধ্যে কোনো একটা জায়গায় হীরের মতো চকচকে করে, ওইটা আসলে বায়ু বুদবুদ। ওটার কারণে ইমেজের কোনো একটা জায়গায় সমস্যা হবে, তোমার প্রতিবিম্ব বা ছবিতে কোনো একটা জায়গায় সমস্যা হবে। তাই দর্পণ বায়ু বুদবুদ শূন্য হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। ইনশাল্লাহ
আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।